উঠো। অহমিকার ভয় ভয় কণ্ঠ। আমি কেন উঠবো তুর্য? এখন আমাদের বিয়ে না। তুমি এতক্ষণ কানে শুনোনি? বয়রা, আমি বিবাহিত। 2 বিয়ে করে 2 বউ পালার টাকা নেই আমার। তাছাড়া 2 সতীনের চুলোচুলি সহ্য করতে পারবো না। পরে দেখা যাবে মাথায় রক্ত চড়ে গেছে। যে কোনো একটাকে মাটিতে পুঁতে দিয়েছি, তাই রিস্ক নিতে চাই না। জলদি উঠো। অহমিকা গো ধরে বসে রইল, কণ্ঠে তেজ ঢেলে বলল, তুমি এত স্বার্থপর হতে পারো না তুর্য। আমি তোমাকে দিনরাত এক করে মানসিক রোগী থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছি। ভালোবাসি আমি তোমাকে। শ্রেয়া তুমি পাগল বলে ছেড়ে চলে গিয়েছে আমাদের। তো তুমি অসুস্থ হওয়ার আগেই বিয়ে ঠিক করেছিলে। তুমি নিজেই মুখে বলেছিলে আমাদের সুন্দর সংসার হবে। আজ তোমার কথা অদল বদল কেন হচ্ছে তুর্য? কারণ আজ আমি অন্য কারো স্বামী, আর তুমি আমার বুকে লাথি মেরে যাওয়া প্রথম নারী। তুর্য প্রতি উত্তর করতেই অহমিকা দাঁড়িয়ে পড়ে, দ্বিধাহীন কণ্ঠে বলল, তোমার বউ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, তাহলে আমার বেলায় অবিচার কেন? মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে শ্রেয়া। সবকিছু স্বপ্ন ঠেকছে তার নিকট। তুর্য ওর দিকে একবার তাকিয়ে ছাঝালো কণ্ঠে বলে উঠল, প্রেমিকা একবার ছেড়ে গেলে বারবার যেতে পারে, কিন্তু বউ, সে একবার বাড়ি চৌকাট মারিয়ে গেলেও তাকে দ্বিতীয়বার ধরে বেঁধে আনার ক্ষমতা থাকে, কারণ সে তার স্বামীর বৈধ সম্পদ। শ্রেয়ার হৃদযন্ত্রটা তড়াক করে লাফিয়ে উঠল। বৈধ সম্পদ? ও তুর্য স্যারের সম্পদ? তবে প্রশ্নের ঝুলি বড় করতে পারল না। তার পূর্বেই তুর্য ওকে নিয়ে আয়ুষ ও প্রিয়র সামনে উপস্থিত হলো। আয়ুষের দিকে চেয়ে বলল, আমরা আগে বিয়ে করে নেই, তোদের আপত্তি নেই তো? অহমিকার সাথে প্যাচাল করতে চাইছি না আপাতত। আয়ুষের সাবলীল জবাব, জিজ্ঞেস করতে হয় ভাই, যেহেতু তোর কয়েকদিনের ছোট আমি, তাই তুই আগে বিয়েটা করে নে। পরক্ষণেই প্রিয়কে আদেশের সুরে ডাকে। শ্রেয়াকে জায়গা দাও বসতে। প্রিয় খুশিতে গদগদ হয়ে শ্রেয়াকে পাশে বসালো, নিজে উঠল না। বান্ধবী কবুল বলবে, ওপাশ থেকে শুনবে, এটা চিন্তা করেই মন মেজাজ পুলকিত হয়ে উঠছে। নুরুল চৌধুরী ছিলেন এখানে উপস্থিত সবথেকে নীরব দর্শক। তিনি ছেলের কর্মকাণ্ড দেখে যাচ্ছেন অপলক। আজ যেন ছোট ছেলের মাঝে বড় ছেলেকে খুঁজে পাচ্ছেন তিনি। কিন্তু পার্থক্য, সেদিনকার মতন ছেলের গায়ে হাত তুলতে ব্যর্থ হচ্ছেন। হারিয়ে ফেলছেন মুখ দিয়ে শব্দ উচ্চারণ করার ক্ষমতা। অথচ বাড়ির বড় ছেলেকে, ছেলের বউকে বাড়ি হতে বিতাড়িত করা হয়েছে ঠিক এমনই এক কারণবশত। শুধু তিনি নয়, ত্রিহা, ফাতেমা, প্রায় সকলেই মেয়েটাকে কখনোই বাড়ির বড় বউ বলে পরিচয় দেয়নি, এখনও দেয় না। সময়ের স্রোতে তোহাসু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রথম প্রথম যেমন করে ফোন দিয়ে ফিরে আসতে চাইতো, তা এখন আর হয় না। তুর্য বাবার সামনে এসে দাঁড়ালো, কোনো প্রকার ইতস্তত না করে নম্র গলায় বলল, পারমিশনের প্রয়োজন নেই, বিয়েটা আগেই হয়ে গেছে, তবু একবার অনুমতি চাইছি। আপনি আমাকে ভুল বুঝবেন না, স্ত্রী। নুরুল সাহেব হাত দেখিয়ে থামিয়ে দিলেন, গম্ভীর স্বরে বললেন, জনসম্মুখে সিন্ডিকেট চাইছি না। আমার বিশ্বাস তুমি তোয়াশের মতোই ভুল কাউকে জীবন সঙ্গী বানাবে না। বিয়েটা সেরে নাও, যত কথা হবে সব চৌধুরী বাড়ি, চার দেয়ালের মাঝে। মেহরিমা ফাতেমা ভয়ে সেটে আছেন। রহিমা ওনাকে খোঁচা দিয়ে বলল, আম্মা, নজরুল ভাইয়া এবার আপনারে ছাড়বো না। পানি যে ঘোলা করছেন তার দায়ভার কিন্তু আপনার। ফাতেমা শুকনো ঢোক গিললেন, বড্ড তেষ্টা পেয়েছে। না জানি পুনরায় শ্রেয়ার আগমনে কোন ঝড় ওঠে চৌধুরী বাড়িতে। তুর্যও নিজের ছেলের নিশ্চুপতা এই প্রথম দেখলেন। প্রচণ্ড ভীত হয়ে আছেন। বাড়ি গিয়েই রোগের বাহানা ধরে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় অন্তর আছে বলে মনে হলো না। কি হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে, কত শত প্রশ্ন। এগুলো শ্রেয়ার মুখের নয়, মনের প্রশ্ন। সকল প্রশ্ন দূরে ঠেলে শ্রেয়া কবুলটা বলেই দিল। আরও একবার আর একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল নতুন করে। এবার মানুষটার সামনেই আছে। কবুল বলে বিয়ের আসর ছেড়ে চায়নি। স্পষ্ট দেখছে ও তুর্যকে। কাজী সাহেব রেজিস্টার পত্র সামনে দিয়ে বললেন, সাইন করে দাও। সঙ্গে সঙ্গে মনে পড়ল আগের বার বিয়েতে রেজিস্ট্রি হয়নি, শুধু ধর্মীয় মতে হয়েছিল। কিন্তু কাবিননামা তৈরি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, তথ্য কোথায় পেল তুর্য?
তাকিয়ে দেখলো বার্থ সার্টিফিকেট নামটাও ঠিক আছে, হুমায়রা তাসনিম। কিন্তু এসব কোথায় পেল? ভার্সিটি থেকে কালেক্ট করেছে? ঠিক কতদিন ধরে জানে তুর্য? তাহলে কি এতদিন যা বলতো কাছে আসতো সব কিছু জেনে শুনে? এই মুহূর্তেই শ্রেয়ার মাথা ছিমছিম করছে, ব্যথা করছে খুব। বিলম্ব না করে ঝাপসা দৃষ্টিতে কোনো রকমের স্বাক্ষর সম্পন্ন করলো। চারিদিকে হইচই লেগে আছে। রাশিদা তাড়া দিচ্ছেন যত দ্রুত সম্ভব শ্রেয়া ও প্রিয় যেন বউ সেজে তৈরি হয়ে থাকে। রাতে এক মুহূর্তের জন্যেও চোখে ঘুম নামেনি শ্রেয়ার। চিন্তায় হাত পা কাঁপছিল। ওর মন বলছে আগামীতে কিছুই ভালো হবে না। মেহরিমা ফাতেমা কেউই মানবে না ওকে। তার চেয়ে বড় কথা, তুর্য এত সহজে কেন মানল? কেমন সন্দেহাতীত সব কিছু। বিয়ে হবার পর তুর্য একবারও কাছে আসেনি, কথা বলেনি। সর্বক্ষণ মনে হলো একজন আদর্শ স্বামীর দায়িত্ব পালন করতে স্ত্রীকে সমাজের সামনে স্বীকৃতি দিয়েছে। শ্রেয়া ধরপড় করে উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে। সত্যিই কি তাই? তুর্য স্বামীর দায়িত্ব পালন করছে, তাহলে ভালোবাসা কোথায়? ভালো কি আদৌ বাসে? প্রচণ্ড দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হচ্ছে মস্তিষ্কে। তুর্যকে বোঝা কঠিন হতে কঠিনতর লাগছে। ভালোবাসা নাকি দায়িত্ব? বাহিরে রোদে ঝলসে যাবার অবস্থা সবুজ গাছগাছালির। মধ্যাহ্নের প্রহর চলছে। শ্রেয়া ঘুমিয়েছে ভোরের দিকে। এক ঘুমে পুরো সকাল পার করে জাগলো দুপুরে। গতকাল যা ঘটেছে তা ভেবে রাশিদা প্রিয় কেউ ডাকেনি। টেবিলের উপর নাস্তার প্লেটটা পড়ে আছে অবহেলিত হয়ে। প্রিয় ভ্রু কুঁচকে বলল, খেয়ে নে শ্রেয়া, তারপর গোসল দিয়ে আয়, এখনই পার্লারের লোক এসে পড়বে। খিড়কির ধারে দাঁড়িয়ে তপ্ত পরিবেশ অবলোকন করছিল শ্রেয়া। ঘাড় বাঁকিয়ে মৃদু স্বরে আওড়ায়, স্যারকে দেখিয়েছিস? দেখলাম তো, সকালে নাস্তা করে বেরিয়ে গেলেন। ও হ্যাঁ, আয়ুষীর মাধ্যমে তোর বিয়ের বেনারসি অর্নামেন্টস সব পাঠিয়েছেন। রাতে মা বলল হলুদের কাপড় যা দিয়েছিল তোকে ওইগুলোই নাকি তুই পরিসনি। তার মানে তোর পরনের গুলো মায়ের দেওয়া ছিল না, সাথ দিয়েছিল। শ্রেয়া তৎক্ষণাৎ প্রত্যুত্তর করতে পারেনি। কিয়ৎক্ষণ পর দুই অধর নড়ে উঠল। হয়তো। প্রিয় এবার নাস্তার প্লেট থেকে একটা পিঠা হাতে নিয়ে বলল, সাত তোকে ভালোবেসে ফেলেছে শ্রেয়া, নয়তো আড়ালে আপডালে এত যত্ন। শ্রেয়ার অন্তঃকরণে বৃষ্টি নামল। শীতল হলো হৃৎপিণ্ড। কপলের উষ্ণতা অনুভব করে নিমেষে। প্রিয়র উচ্চারিত বাক্যখানা ফেলে দেবার নয়। আবারও টুকটুকে লাল বেনারসি ছড়িয়ে হাজির হলো শ্রেয়া চৌধুরী বাড়ির সদর দরজায়। পার্থক্য, আজ সাথে বধূবেশে প্রিয়ও রয়েছে। মেহরিমা ফাতেমা কাউকেই দেখতে পায়নি ও। শুধু ত্রিহা চৌধুরী ওদের হাসি মুখে বরণ করে নেয়। তুর্য ও আয়ুষ আসে খানিকক্ষণ পর। আয়ুষী ও রহিমা ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে দিল সবাইকে। শ্রেয়ার পানি পান করতে ইচ্ছে করছিল। গাড়িতে তুর্যের পাশে বসে থাকতে থাকতে কণ্ঠনালী শুকিয়ে কাঠ। শব্দহীন ছিল পুরো যাত্রা। তুর্য না চাইল ফিরে, না বলল কিছু। তবে শ্রেয়ার বিদায়ের মুহূর্তটা জীবনের অনেক বড় পাওয়া ছিল। বাবা মা নেই বিধায় প্রথমবার আশ্রমের কেউ ওর জন্য এক ফোঁটা চোখের জল ফেলেনি। দ্বিতীয়বার পুরো উল্টো হলো। প্রিয়র মা ওকে জড়িয়ে ধরে কাঁদলো অনেক। বলল, তুই আমাদের বাড়ির মেয়ে, আজ থেকে কখনো বাবার বাড়ি নেই বলে মন খারাপ করবি না। প্রিয়র বাবা তুর্যের হাত ধরে বিনয়ী স্বরে বলে দিলেন, আমার মেয়েটাকে এতিম ভেবো না, কখনো মনে করো না তোমার শ্বশুর বাড়ি নেই, ওকে নিয়ে বেড়াতে আসবে। আচ্ছা, একটু একটু করে কি সব পাওয়া হয়ে যাবে? জীবনের অপূর্ণতার ঘর পূর্ণতায় ভরে উঠবে? ভালোবাসা, সুখ, সংসার সব মিলবে? শ্রেয়ার ধ্যান ভাঙল আয়ুষী হাতে পানির গ্লাস ধরিয়ে দিতে। এক চুমুক দিতেই কর্ণে আসে ত্রিহার কণ্ঠস্বর, ভাবিকে ডেকে আন আয়ুষী। সাথে সাথেই আয়ুষীর উত্তর, একবার ডাকতে গেলাম না আম্মু, আসবে না বড় আম্মু, সোজা সবটা বলে দিয়েছে। ভাবিদের রুমে দিয়ে আসি, সারাদিন অনেক ধকল গিয়েছে। ত্রিহা ধিমে যাওয়া কণ্ঠে বলল, তাই কর। মাও এসে শুয়ে পড়লেন, শরীর নাকি ভালো লাগছে না, ওদের বিশ্রামের দরকার, পরে ডাকা যাবে খাবারের জন্য। রহিমা ও আয়ুষী মিলে ঝুলে প্রিয় ও শ্রেয়াকে যার যার রুমে দিয়ে আসলো। তন্মধ্যে প্রিয় এক উদ্ভট নির্লজ্জ কাণ্ড ঘটিয়ে ফেলেছে। শ্রেয়ার কানে কানে বলে উঠল, যা বলে মাফ নেই। সকাল হলেই কিন্তু মধুচন্দ্রিমার কথা শুনবো বলে দিলাম, আমিও শোনাবো আমারটা।
শ্রেয়ার তখন লজ্জায় মরি মরি অবস্থা। মনে পড়ে যায় তুর্যের সেদিন সিঁড়ি ঘরে বলা, মধুচন্দ্রিমা নিয়ে বলা এক একটা শব্দাংশ। দেহ শিউরে ওঠে, বুকে দ্রিম দ্রিম শব্দ হয়। সেসব কল্পনা করে যা কিছু সময় পেরুলেই বাস্তবে রূপ ধারণ করবে। অকস্মাৎ বজ্রপাতের আওয়াজ শুনে শ্রেয়ার সুন্দর মধুময় ভাবনার জগৎটা ভেঙে গেল। 3 বছর পূর্বের কথা উদয় হয় মস্তিষ্কে। এমনই এক অন্ধকারাচ্ছন্ন রাত ছিল, বৃষ্টি ছিল, লাল বেনারসি ফুলের সৌরভ, সব কিছু ছিল, সব একই রকম। আবারও কি ঘটনার পুনরাবৃত্তি হবে? আজ সারা দিন, সন্ধ্যা, রাত ভ্যাপসা গরমে পরিপূর্ণ। ঝড় আসতেই পারে, আগের সাথে মেলানো নিছক বোকামি। কি সুন্দর ঘরে বাতি চলছে, রশ্মি ছড়িয়ে ছিটিয়ে আছে, এখনো গভীর রাত হয়নি। মুখে পানি ছিটাতে পারলে বেশ শান্তি মিলত। ভেবে নিল তুর্য বললেই ফ্রেশ হয়ে নিবে। অনেক কথা প্রশ্ন জমে আছে, সেগুলোও বলতে হবে তাকে। শ্রেয়ার প্রতীক্ষার মরিয়া অবস্থার অবসান করে তুর্য ঘরে ঢোকে। কোনো প্রকার চাহনি নিক্ষেপ না করেই বলে, তৃতীয় বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা তোমাকে মিসেস শ্রেয়সী। আজ তাদের বিবাহ বার্ষিকী। কই ওর তো মনে নেই, ভুলে গেল। কিন্তু তুর্য কেমন করে জানলো? পা গুটিয়ে আরেকটু জড়সড় হয়ে বসে। আর চোখে চেয়ে দেখে তুর্য আলমারি খুলে টি শার্ট বের করে নিচ্ছে, সাথে একটা শাড়ি। বড় বড় পা ফেলে শাড়িটা রাখে ঠিক শ্রেয়ার উন্মুক্ত পায়ের কাছে। শ্রেয়া পা আরও গুটিয়ে ফেলে। তুর্য ক্রূর হেসে বলে, ভয় পাওয়ার কারণ নেই। আজ আমি পাগল না। তোমাকে চাওয়ার এই কক্ষে ফিরিয়ে আনার পিছনে শুধু দুটো কারণ আছে। চক্ষুদয় তুলে তাকালো শ্রেয়া, প্রশ্নসূচক চাহনি নিক্ষেপ করলো। কেমন ভয়ঙ্কর লাগছে তুর্যের হাসিটা। অভ্যন্তরের কম্পন বাড়িয়ে চলেছে অনবরত। কারণ নিঃশব্দের হাসিতে ভয় থাকে। এত মারাত্মক হয় কি হতে পারে কারণগুলো? তুর্য ওর সামনে বসে বিছানার উপর রাখা কোমল হাতটা আলতো করে ছুঁয়ে দেয়। গাঢ় স্বরে বলে, 1, তুমি আমার অর্ধাঙ্গিনী। 2, হৃদয়ের টান। নিরাপত্তার বেড়াজালে আবদ্ধ সদ্য বিয়ে নামক সম্পর্কে বাধা পড়া একজোড়া কপোত কপতি। ছোট নয়, আবার বেশ বৃহৎ নয়। ইট পাথর দ্বারা তৈরি মধ্যম আকৃতির কক্ষ জুড়ে গোলাপ, রজনীগন্ধার সুবাস বইছে বাতাস মাধ্যমে। জানালার কপাট দুটো মেলা। প্রবেশদ্বার পেয়ে সাই সাই করে অবলীলায় সমীরণ একে অপরের সঙ্গে লেপ্টে থাকা দুই দেহ স্পর্শ করছে। প্রতিবার কায়ার উষ্ণতা কমিয়ে হিম শীতল করে তুলছে। প্রিয় নিস্তব্ধ প্রহর দীর্ঘ করতে পারেনি। প্রশস্ত শক্ত বুকে নিজেকে আরও একটুখানি গটিয়ে নিল। চুরির রিনিছিনির শব্দ বাড়ি খেল দেওয়ালে দেওয়ালে। স্পষ্টত দেখতে পাই আয়ুষ প্রিয় কাঁপছে। বৃষ্টি মুখর নিশীথিনী মানে নিঃসন্দেহে প্রকৃতির নির্জীব ঠান্ডা আর্দ্র সিক্ত রূপ। বাহিরের বাতাসের কারণে শীতলীকরণ যন্ত্র বন্ধ হওয়া সত্ত্বেও কক্ষটা অতিরিক্ত ঠান্ডা হয়ে আছে। মনে হচ্ছে এই বুঝি বরফে পরিণত লাভ করবে। এমনিতেই কিছুক্ষণ পূর্বে ঘরে ঢুকে প্রিয়কে ছুতেই অনুভব করে ওর গায়ের তাপমাত্রা স্বাভাবিক নয়। তবুও মেয়েটা দিব্যি লাজুক ভঙ্গিতে বসেছিল। তার জন্য সেকেন্ড মিনিট অতিক্রম করেছে অপেক্ষায়। শুধু যে এই কয়েক মিনিট প্রতীক্ষায় কাটিয়েছে এটা নিতান্ত ভুল। কেননা মেয়েটা বছরের পর বছর আশা বুনন করেছে তার থেকে একটু ভালোবাসা পাওয়ার নিমিত্তে। আয়ুষ প্রিয়কে বুক থেকে সরিয়ে উঠে দাঁড়ালো। হতভম্ব হয়ে গেল প্রিয়। ব্যগ্র কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? জানালাটা বন্ধ করে আসি প্রিয়, তোমার শরীর কাঁপছে জ্বরে। আর তুমি ফ্রেশ হয়ে নাও, নিচে যাবে খেতে। রুমে এসেছি পর্যন্ত জড়িয়ে ধরে আছো। কই গিয়ে হাজবেন্ড এসে তোমাকে ছোবে না? তা না, তুমি নিজেই বলা নেই কওয়া নেই বুকে ঝাঁপিয়ে পড়লে। আমি কি এত নির্লজ্জ প্রিয়কে বিয়ে করে এনেছি? লজ্জায় আড়ষ্ট হয়ে বসে রইল প্রিয়। আয়ুষের কণ্ঠে দুষ্টুমির ছাপ বিশদ। এই প্রথমবার আয়ুষ তাকে এমন করে লজ্জা দিল। ঘরে ঢুকে ওকে স্পর্শ করতেই উত্তেজিত হয়ে জড়িয়ে ধরে আয়ুষকে। প্রিয় মানুষটাকে অনেক সাধনার পর পাওয়ার ফলে অস্থিরতা চেপে রাখতে পারেনি। আয়ুষ জানালা বন্ধ করে পর্দা টেনে দেয়। নর্মাল একটা শাড়ি এনে প্রিয়র হাতে ধরিয়ে দিয়ে বলল, এত ভারী কাজের বেনারসি পরে আছো, কষ্ট হচ্ছে না? এর জন্যই বোধহয় জ্বর উঠেছে। যাও পাল্টে ফেলো। আমি রহিমা খালাকে আমাদের খাবারটা রুমে পাঠিয়ে দিতে বলি। আমার কাছে ওষুধ আছে,
খাবার খেয়ে মেডিসিন নিবে, তারপর ঘুম। প্রিয় তড়াক করে লাফিয়ে উঠল, চক্ষুদ্বয় বড় বড় করে প্রশ্ন করে বসে। ঘুম? ভ্রু কুচকে তাকালো আয়ুষ, গলা ঝেড়ে বলল। ঘুমাবে না তো কি করবে? প্রিয়র ইচ্ছে করছে আয়ুষের মাথায় চাপড় মেরে বলতে, বাসরাতে মানুষ কি করে? বিড়াল মারে না? তুমি শিখনি মারা? রসকসহীন মানুষ একটা। কিন্তু লজ্জায় কিছু বলতে পারল না। কিঞ্চিত রেগে বিছানা ছেড়ে শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। মিনিট কয়েক অতিবাহিত হতেই দরজা মেলে রিনরিনের স্বরে বলল, আয়ুষ, এদিকে আসো তো। পাঞ্জাবি পরিবর্তন করার প্রস্তুতি নিচ্ছিল আয়ুষ। প্রিয়র মোলায়েম কণ্ঠের ডাক অবজ্ঞা করার সাহস হয়নি তার। কিন্তু ওয়াশরুমে কেন ডাকছে মেয়েটা? প্রশ্নবিহীন এগিয়ে গিয়ে নরম গলায় আওড়ায়, বলো। প্রিয় উল্টে ঘুরে ধীর কণ্ঠে বলে উঠল, কমরের কাছে সেফটি পিনটা খুলে দাও না, আমি পারছি না। খুব বাজেভাবে শাড়ির সাথে আটকে গিয়েছে হয়তো। ঠোঁটে ঠোঁট চেপে আয়ুষ প্রিয়র কথা মোতাবেক সেফটি পিন খোলায় মনোনিবেশ করল। খুলতেই শাড়ি সরে গিয়ে চোখে পড়ে মেয়েটার ফর্সা উন্মুক্ত কোমর। গলা শুকিয়ে আসে তার। আনমনে মস্তিষ্কের বিরোধিতা করে হাত প্রিয়র কোমর স্পর্শ করে। ঘাড়ে কাঁধে তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে। চোখ যুগল নিমীলিত হয়ে আসে প্রিয়র। অনুভব করে সুস্পষ্ট হাতে একজন সুদর্শন পুরুষ ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। শ্রবণ হয় আয়ুষের মাদকতা মেশানো কণ্ঠস্বর, ইচ্ছে করে নিয়ন্ত্রণ হারা করার জন্য কাছে টানলে, তাই না? ভেবেছিলাম জ্বরে ভোগা মেয়েটাকে আদরের রোগে আক্রান্ত করব না, কিন্তু মেয়েটাই এখন এগিয়ে বিনিয়ে কাছে টানছে। কি চাইছো? তোমার ইজ্জত সঁপে দিবে আমার হাতে? প্রিয়র দেহের পশম খাড়া হয়ে গেল। শিরশির করছে সমগ্র গা। সরে যেতে নিলে আরো কঠিনভাবে নিচের বুকে পেছন থেকে বেঁধে রাখে আয়ুষ। গাঢ় স্বরে ডেকে ওঠে, প্রিয়। সঙ্গে সঙ্গে প্রিয়র সারা। আজ একটা সত্যি কথা বলতে চাই। ভেবেছি কখনো বলবো না, তখন আমার বিবেক আমার মনের দুয়ারে কড়ানির জানায়, যাকে ভালোবাসি তাকে ঠকানো উচিত না। তোমার আগে একটা মেয়ে আমার মনে দাগ কেটে যায় এক পলকে। তাকে প্রথম দেখি এতিমখানায় একটা কাজে গিয়ে। কয়েকটা মেয়ের সাথে বসে ওদের কথা শুনছিল চুপি চুপি। সেদিন থেকে নিজের আবেগ অনুভূতিকে আমি শুধু মেয়েটাকে খুঁজে পেতাম, কিন্তু আমার সেই অনুভূতির নাম হয়নি কখনো, হতেও দেইনি আমি। সে শুধুই এক সমুদ্র আবেগ থেকে গেল, যার কুল কিনারা পাইনি, আর চেষ্টাও করিনি, কারণ সময় আমার অনুকূলে থাকেনি। তাকে পাওয়ার সাধ্য দূর চিন্তা করাও হারাম হয়ে উঠেছিল। তুমি জীবনে আগেই ছিলে, আকার ভঙ্গিতে কত শতবার বোঝাতে চাইতে ভালোবাসার কথা, বুঝেও এড়িয়ে যেতাম। কিন্তু আজ আমি সত্যিই তোমাকে চাই, খুব বেশি চাই। জীবন সুন্দর করে তোলার জন্য বেশি কিছু প্রয়োজন নেই প্রিয়, কেবল ভালো সঙ্গী হলেই চলবে, যেটা তুমি। অন্তঃস্থলে কড়াভাবে কেঁপে কেঁপে ওঠে প্রিয়র। নিজেকে সামলে শঙ্কিত কণ্ঠে বলে উঠল, সেই মেয়েটা শ্রেয়া? কোমরে হাতের বাঁধন ঢিলে হয়ে যায় মুহূর্তেই। ঠাউর হতেই প্রিয় চট করে ঘুরে তাকায়, চোখ রাখলো আয়ুষের চোখে, মৃদু হেসে বলল, আচ্ছা আয়ুষ, আমরা যা করি তার পেছনে আমাদের স্বার্থ লুকিয়ে থাকে, তাই না? এই যে আমি তোমাকে চাই, এর পেছনে স্বার্থ হলো ভালোবাসা। তেমনি শ্রেয়ার জন্য আমার কাছে যখন সাহায্য চাইলে, এর পেছনেও কিন্তু তোমার মনে ওর জন্য অনুভূতি ছিল। তাতে আমার একটুও কষ্ট নেই, বিশ্বাস করো। হতে পারে ও তোমার প্রথম অনুভূতি, কিন্তু আমি আমার বলের শেষ ঠিকানা। শ্রেয়া আমার কাছে আসার প্রথম কয়েকটা দিন তোমার ওর প্রতি অস্থিরতা বলে দিত ও ঠিক কতটা ক্ষত করেছে তোমাকে। চাইলেই ওর হাতটা ধরতে পারতে, কিন্তু এমনটা করনি। ভাইয়ের বইয়ের প্রতি সম্মানের দৃষ্টি নিক্ষেপ করেছ, অনুভূতিদের চাপা দিয়ে অদৃশ্য হয়ে হাতে হাত না রেখে নতুন পথে হাঁটতে শিখিয়েছ মেয়েটাকে। এমন একটা মেয়েকে জীবনসঙ্গী হিসাবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবতী কাতারে ফেলতে একবারও হসকোচাবো না, পিছিয়ে আসবো না। এতটুকু বলে প্রিয় লম্বা নিঃশ্বাস ফেলল। পরক্ষণেই শুনতে পেল আয়ুষের অনুরোধ সূচক কণ্ঠস্বর, ক্যান আই কিস ইউ লিটল প্রিয়? প্রিয়র অধরে লজ্জালো রেখার দেখা মিলে। মাথা ঝাঁকিয়ে পায়ের আঙ্গুল মেঝেতে ভর দেয়, উঁচু হয় খানিকটা।
আয়ুষ কোমর চড়িয়ে কপালে আঁকে ওষ্ঠের পরশ, ধীরে ধীরে গাল চিবুক ছুঁয়ে দেয় ঠোঁটের সাহায্যে। কণ্ঠনালী ভারী হয়ে আসে, বলে, আজ তুমি অসুস্থ, অন্যদিন আদর করি। প্রিয় মুখ ফুলিয়ে অন্যদিকে তাকালো। নিজের চেহারা দেখাবে না আয়ুষকে। ভেতরে ভেতরে অত্যাধিক রাগ হচ্ছে, সাথে সাথেই হকচকিয়ে ওঠে। কোলে তুলে নিয়েছে আয়ুষ ওকে, জড়সড় হয়ে পাঞ্জাবি খামচে ধরল, কণ্ঠনালী গড়িয়ে বেরিয়ে গেল। ফ্রেশ হবো না? পরে একেবারে গোসল সেরে নিও, নিজে যখন উস্কে দিয়েছ বাধা আর মানছি না। হাঁসফাঁস অবস্থা প্রিয়র, মুখ ফসকে বেরিয়ে এলো। এখনো তো গভীর রাত হয়নি। আয়ুষের দুপা থেমে গেল তৎক্ষণাৎ। কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রইল প্রিয়র দিকে। চাহনি বুঝতেই এক হাতে মুখ ঢাকার চেষ্টায় লেগে পড়ল ও। এমতো অবস্থায় প্রচণ্ড হাসি পেল আয়ুষের। একটু ঝুঁকে ফিসফিস করে বলল, সকাল দুপুর সন্ধ্যা রাত সবটাই ফ্রি আমি তোমার জন্য, শুধু একটু ইশারা করলেই দিনের আলোতেও আমি আধার নামিয়ে দিব, বুঝলে সুন্দরী? প্রিয় ফটাফট বলে উঠল। সে বিশ্রী লোক। শ্রেয়া বেনারসি পাল্টে বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখল অনেক সময় পেরিয়ে গেছে, অথচ তুর্য আসার নাম গন্ধ নেই। সেই দুটো কারণ বলেছে অপেক্ষা করো বলে গেল, আর এলো না। প্রতিবার ওকেই কেন তুর্যের জন্য চাতক পাখি হতে হয়? আর কত গুনবে অপেক্ষার প্রহর? কত প্রশ্ন জমে আছে। কখন করবে? রাত একবার পেরোলো, সকাল ঠিকই আসবে, কিন্তু বিশেষ এই সন্ধিক্ষণটা ফিরে আসবে না। বিয়ের প্রথম রাতকে সন্ধিক্ষণ বলা ভুল। শুধু কি দুটো দেহের মিলনের কারণে শ্রেয়া এমনটা ভাবছে? একদমই না। দুটো হৃদয়েরও মিলন ঘটে। তুর্য বলেছে হৃদয়ের টান, এটার অর্থ অনেক রকম ভেবে নিয়েছে ও। প্রথম যেটা ভাবলো সেটা হলো ভালোবাসা। শ্রেয়ার সত্তাই তোলপাড় সৃষ্টি করে তুলেছে দ্বিতীয় কারণখানা। ঠিক করে নিল আজ তুর্যকে সব বলবে, সেদিন ছেড়ে যাওয়ার জন্য ক্ষমা চাইবে। ওর দৃঢ় বিশ্বাস তুর্য ফেলে দিবে না ওর কথাগুলো। তুর্য রহিমাকে সাথে নিয়ে দরজার সামনে এসে দাঁড়ালো। রাশভারী গলায় বলে উঠল, আমাকে খাবারের প্লেটটা দিয়ে তুমি গিয়ে শুয়ে পড়ো খালা। রহিমার মন চাইল শ্রেয়াকে একটা বার দেখার, তবে তা প্রকাশ করল না। প্রত্যুত্তরে জানালো, আচ্ছা। তুর্য ওনার হাত থেকে প্লেটটা নিয়ে দরজা ঠেলে ঢুকে পড়ল। সোফার সামনে অবস্থিত ছোট টি টেবিলটার উপর প্লেটটা রেখে বলল, খেয়ে নাও। নানান চিন্তায় এতটাই মশগুল শ্রেয়া ঘুণাক্ষরেও রুমে কারো প্রবেশের টের পায়নি। গম্ভীর স্বর কর্ণপাত হওয়া মাত্রই হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো। প্লেটের দিকে চেয়ে নিম্ন স্বরে বলল, আপনি খাবেন না স্যার? তুর্য মোবাইলটা হাতে নিয়েছিল সবে। নরম মায়াময় কণ্ঠস্বর শ্রবণনালী ভেদ করে সোজা গিয়ে বিঁধল হৃদয় স্থলে। তৎপরে কপাল কুঁচকে এলো, বিরক্ত ভঙ্গিতে বলল, খেয়ে নিয়েছি। পরে মনে হলো বাসর ঘরে ফুলের মাঝে ছাত্রীকে অভুক্ত বসিয়ে এসেছি, তার খাতির যত্ন করতে হবে না? বেশ রোমান্টিক ব্যাপার না? স্যারের বাসর ঘরে ছাত্রী। পুনরায় তাতে দাঁত চেপে বলে উঠল, খেয়ে জলদি বেলকনিতে আসো, এখন আর বৃষ্টি নেই, কথা আছে তোমার সাথে। শ্রেয়া চিহুপা কাটল কথার মানে বুঝতে পেরে। মনে মনে প্রতিজ্ঞা বাক্য আওড়ায়, ভার্সিটিতে স্যার, বাসায় জামাই, প্রাণীর স্বামী। কয়েক লোকমা খেয়ে গুটি গুটি পায়ে বারান্দার খোলা দরজার অভিমুখে একপাশে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। তুর্য তীক্ষ্ণ নজর নিক্ষেপ করলো ওর দিকে। লম্বা বলিষ্ঠ হাততারা টেনে নিকটস্থে এনে হাজির করে। আকস্মিক টানে একটু ব্যথা অনুভব করে শ্রেয়া। চোখ কুঁচকে আসে, পানি পড়ায় পিচ্ছিল মেঝেতে পড়তে গিয়েও বেঁচে যায়। একদিনের পরিচয়ে তুর্যের স্পর্শে এত রুষ্টতা অনুভব করেনি। মনটা কেমন ভীরু ভীরু হয়ে পড়ছে। ভীত কণ্ঠে জিজ্ঞেস করে, কি বলবেন? ওকে দেওয়ালের সাথে দাঁড় করিয়ে নিচু হয়ে কপালে কপাল ঠেকিয়ে দুর্বোধ্য হাসল তুর্য। এক হাতের 5 আঙ্গুলে আঙ্গুল আবদ্ধ করল। নাকে নাক ছুঁয়ে দিয়ে চক্ষু মেলে প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে রইল নিষ্পলক। গরম নিঃশ্বাসে গালের আস্তরণে ঢাকা পড়েছে শ্রেয়ার শ্বেত ত্বক। নিঃশ্বাস আলিঙ্গনে ক্ষীণ কাঁপছে নরম গোলাপি অধর যুগল। নিমেষেই তুর্যের কণ্ঠে ক্রুদ্ধতার ছোঁয়া।
পাগলরা কি মানুষের কাতারে পড়ে না? অন্য গ্রহের প্রাণী, তাদের সাথে সংসার করলেই মরণ। আমি খুব খারাপ শ্রেয়সী, সবাই নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে চাই, আমিও সেটা চাই, কিন্তু খারাপ স্বভাব ত্যাগ করে নয়। মানুষ তার অপরাধীর কাছ থেকে প্রতিশোধ নিতে পছন্দ করে, আমি ভালোবাসি শিক্ষা দিতে। নিমিলিত চোখ মেলে অনিমেষ চেয়ে রইল শ্রেয়া। বারান্দায় হলুদ রঙের আলো ছড়িয়ে আছে, দমকা হাওয়ায় বাধাহীন শাড়ির আঁচল সরে গিয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। সেদিকে কোনো হুঁশ নেই ওর। অন্তর্মহলে যে ঝড় উঠেছে তার নিকট বাহ্যিক অংশের এলোমেলো অবস্থা নিছক। সামনাসামনি অদূরবর্তীতে দাঁড়ানো রোষপূর্ব চাহনি নিক্ষেপ করে রাখা ব্যক্তির দিকে চেয়ে চেয়ে কেঁপে উঠছে অন্তর। শ্রবণ গ্রন্থিতে বারবার বাজছে তুর্যের ক্রোধ মিশ্রিত সেই বাক্যগুলো। বিশেষ করে সর্বশেষ উচ্চারিত শব্দগুলো যেন গলা চেপে ধরেছে, হৃৎপিণ্ড ক্ষত করেছে খানিকটা। তবে বিষাদজনক হলেও এটাই হবার ছিল হয়তো। কেন মেনে নিবে তুর্য তাকে ছেড়ে যাওয়া, নিজের স্বার্থে পালিয়ে যাওয়া মেয়েটাকে? অহমিকা কেন ছেড়ে গিয়েছিল কারণটা ওর জানা নেই, তবে নিজ প্রয়োজন ছাড়া যায়নি নিশ্চয়ই। তাহলে তার আর অহমিকার মাঝের তফাৎ কই? তুর্য অহমিকাকে ক্ষমা করেনি, ওকে কেন করবে? অপরাধটা সমান, শাস্তি সমান হয়নি। ফিরিয়ে আনার দুটো হেতুর প্রথমটা খুব ভালোভাবে বোধগম্য হলো শ্রেয়ার। অর্ধাঙ্গিনী বলেই ও একটা সুযোগ পেয়েছে, যেটা মিলেনি অহমিকার। সেই কারণেই জোরেই ও দ্বিতীয়বার স্বামীর জীবনে ফিরে আসতে পেরেছে। তার মানে তুর্য ওকে সম্পূর্ণরূপে স্ত্রী হিসেবে মেনে নিয়েছে। ক্ষমা চেয়ে নিবে ও। দোষ যেহেতু করেছে, ক্ষমা চাইতে কিসের লজ্জা? কম্পনরত কণ্ঠে বলে উঠল, আমি অনেক বড় অন্যায় করেছি। আপনাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা ভুল ছিল। বিয়ের পরদিন যখন শুনলাম আপনি... গলা ধরে এলো শ্রেয়ার। কষ্টের প্রখরত্ব তেজ বড্ড। কণ্ঠনালী চড়িয়ে আসছে স্বামীকে পাগল বলে সম্বোধন করতে। কেউ যেন ওর বাক শক্তি কেড়ে নিয়েছে, পারবে না বলতে। দেওয়াল ঘেঁষে বসে পড়ল ভেজা মেঝেতে। ছিটা বৃষ্টিতে সব ফোঁটা বেঁকে এসে ভিজিয়ে দিয়ে যায় বারান্দার অনেকখানি জায়গা। দৃষ্টি নিম্ন দিকে নিবদ্ধ ওর। তুর্য দেওয়াল থেকে হাত সরিয়ে এনে বারান্দায় পাতা চেয়ারে বসল। শ্রেয়ার দিকে দৃষ্টি মেলে ধরতেই বক্ষ স্পন্দন ছুটতে শুরু করে নিয়ন্ত্রণহীন, অস্বাভাবিকভাবে। তড়িঘড়ি করে চোখ সরিয়ে মাথার চুল টেনে ঝাঁঝালো কণ্ঠে বলল, নিজের কথা সমাপ্ত করবে নাকি আমাকে বলতে দিবে? এখনও শিক্ষা দেওয়ার সূচনাটাই হলো না, আর তুমি দিন দুনিয়া ভুলে গেলে। আঁচল ঠিক করো, নইলে আমি করতে গেলে কিন্তু রেহাই পাবে না। নারীর কোমল দেহ দ্বারা পুরুষের শারীরিক চাহিদা মেটাতে কিন্তু ভালোবাসা লাগে না, ভালোবাসা উজাড় করে দিতে হয় নারীর মন জিততে। এই মুহূর্তে তোমার অঙ্গের সৌন্দর্য কিন্তু আমার ভিতরকার অস্থিরতা, হিংস্রতায় পরিণত করার চেষ্টা করছে। তুমি কি চাও? প্রেম মিশিয়ে ছুঁই নাকি চাহিদা পূরণের লক্ষ্যে? শ্রেয়ার বুকটা ধক করে উঠল। প্রেম, চাহিদা? তুর্যের প্রতিনিয়ত কাছে আসা, লজ্জা দেওয়া, এসব কি প্রেম ছিল না? মাথাটা ধরে আসছে। শাড়ির আঁচল টেনে বুকে জড়িয়ে ধাতস্থ স্বরে বলল, আমার প্রতি ভালোবাসা নেই আপনার? না থাকলে হৃদয়ের টান কেন বললেন? তুর্য ঠোঁট কামড়ে তাচ্ছিল্যের সহিত হাসে, বলে, এই হৃদয়ের টানটাই তোমাকে ফিরিয়ে আনতে বাধ্য করেছে। তার মানে কি অল্প কয়েকদিনের পরিচয়ে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি? এমনটা নয়। অতি সূক্ষ্ম উত্তপ্ত একটা নিঃশ্বাস খোলা আকাশপানে বিমোচন করে দিল। ঘুরে বসল শ্রেয়ার দিকে। ততক্ষণে শ্রেয়া উঠে দাঁড়িয়েছে। তুর্য তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, যেদিন জানতে পারি আমি বিবাহিত, আমার মানসিক অসুস্থতার সুযোগে পরিবার যত্ন আত্মীর জন্য একটা এতিম মেয়েকে আমার বউ করে এনেছে, সারা শরীর গরম হয়ে ওঠে, মাথায় রক্ত চেপে বসে। কিন্তু আশ্চর্যের বিষয়, সুস্থ হবার কয়েক মাসেও কথাটা আমার কানে পৌঁছায়নি। জানতে পারলাম চট্টগ্রাম যাবার ঠিক আগের দিন। বুঝলাম কয়েক মাসে কেউ বলেনি, তার মানে বছর চলে গেলেও বলবে না। তাই আড়ালে আমার হারিয়ে যাওয়া বউয়ের খোঁজ চালালাম। শুধু যে বউ পালিয়েছে সেটা জেনেছি তা নয়, এটাও জেনেছি বাসরাতে বউ আমার হাতে আহত হয়েছে। তার পরের দিন পালিয়ে গিয়েছে মেয়েটা। অভিযান চালিয়ে প্রথমে খুঁজে বের করি সেই কাজীকে, যিনি আমাদের বিয়ে পড়িয়েছিলেন। তার মাধ্যমেই মেয়ের নাম জানতে পারি, হুমায়রা তাসনিম। লোক লাগিয়ে এই নামের মেয়েটার ছবি, অন্যান্য তথ্য বের করি। ছবি পেলাম একটা ছোটবেলার, তথ্য পাইনি খুব একটা। সব কাগজ উধাও হয়ে গিয়েছিল। ঠিক উধাও হয়নি, আমার মা সরিয়ে দিয়েছিলেন। মেয়েটাকে এক নজর দেখার ইচ্ছা ছিল,
সংসারের কথা ভাবিনি, কারণ স্বার্থপর মেয়েদের ঘৃণা করি আমি। মেয়েটার ছোটবেলার একটা ছবি পেলাম, সেই ছবি কাল হয়ে দাঁড়ালো তোমার জন্য। আমার জন্য আগে না দেখা বউকে দেখতে চেয়েছিলাম, তার ছোটকালের ছবি দেখে সেই ইচ্ছে দ্বিগুণ হয়ে গেল। মানুষ মস্তিষ্ক ও হৃদয়ের কথাতেই চলে, কিন্তু বেশিরভাগ মানুষ তার মস্তিষ্কের চেয়ে হৃদয়ের দেওয়া ইশারাকে প্রাধান্য দেয় বেশি। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। আমি আমার বউয়ের জন্য টান অনুভব করি, তার বর্তমান মুখটা দেখার টান, তাকে নিয়ে সংসার করার টান। চট্টগ্রাম থেকে ঢাকা আসি নিজ হাতে তাকে বের করার জন্য। সেদিনই ডিপার্টমেন্টের প্রত্যেকটা স্টুডেন্টের রেজিস্ট্রেশন কাগজগুলো মেইল করেন স্যার চেক করার জন্য। সেখানেই একটা ছবি ও নাম দেখে আমার খোঁজা রীতি টানতে হয়। তোমার ছবি, তোমার নাম শিওর হবার জন্য তোমার বাবা মার পরিবারের ব্যাপারে তথ্য বের করতে গিয়ে শুনি তোমার বাবা পাগল ছিল, তোমার মাকে খুন করেছে মানসিক ভারসাম্য হারিয়ে। এম আই রাইট? হ্যাঁ। তৎক্ষণাৎ কর্ণধার হয় তুর্যের তীর্যক কণ্ঠস্বর। তোমার বাবা মায়ের প্রেমের বিয়ে ছিল। তোমার বাবা মধ্যবিত্ত ঘরের ছেলে বলে কখনো তোমার নানার পরিবার তাদের মেনে নেয়নি। বিয়ের 1 বছরের মাথায় তোমার বাবার দুর্ঘটনাজনিত কারণে মানসিক রোগী হয়। তখন তুমি গর্ভে, চাইলে কিন্তু তোমার মা তোমার পাগল বাপকে ছেড়ে চলে যেতে পারতো। বড় বাড়ির মেয়ে নিঃসন্দেহে অন্য কেউ বিয়ে করে ফেলতো, কিন্তু কেন যায়নি বলো তো? হয়তো তোমার মা বুঝতো পরিস্থিতি মোকাবেলা না করে নিজের স্বার্থের জন্য ছেড়ে যাওয়াটা উচিত না। প্রেম ভালোবাসা এতটাই তুচ্ছ, যেই মা কখনো নিজের পাগল স্বামীকে ছেড়ে যায়নি, তার মেয়ে স্বামী পাগল জানতেই জান হাতে নিয়ে পালিয়েছে। শ্রেয়ার সর্বাঙ্গে কম্পন ছড়িয়ে পড়ল। টলমলো পায়ে তুর্যের কাছে এগিয়ে এসে কিছু বলতে চাইলে তুর্য হাত ধরে সামনের চেয়ারে বসিয়ে দিল ওকে। কাঁপছো কেন? আমি মেরেছি তোমাকে নাকি অন্যভাবে ছুঁয়েছি? মারলে আদর করলে কাঁপবে, তাছাড়া তোমার শরীরের কম্পন যেন আমার চোখে না পড়ে। আর কি বলবে সেটা জানা আমার। তুমি নিজের অতীতের কথা ভেবে ভয় পেয়ে অবুঝের মতন পালিয়েছ। দুর্বোধ্য হাসল তুর্য, কণ্ঠস্বর খাদে নামিয়ে গাঢ় করে বলল, সিরিয়াসলি? অবুঝ শব্দটা মেনে নিতে পারলাম না। শুনেছি তোমার মতেই নাকি বিয়ে হয়েছিল, তাহলে রাতারাতি মতামত পাল্টে গেল কেন? মত নিশ্চয়ই ভালোবেসে দিয়েছিলে সুখে থাকার আশায়। যখন দেখলে হাজব্যান্ড পাগল, বাবার কথা মনে করে ভয় পালালে। সেই ভয়ের পিছনেও কিন্তু তোমার স্বার্থ লুকিয়েছিল। পাগল স্বামীর সাথে সুখী হতে পারবে না, এটাই মুখ্য কারণ চলে যাওয়ার। জীবন তো একটাই, যদি অন্যের জন্য সেটা বিলিয়ে দাও তাহলে আর সুখ এলো কই? ভালো থাকার জন্য গিয়েছিলে, সুস্থ হয়ে শিক্ষা দিতে ধরে বেঁধে নিয়ে এলাম বউ। ছেড়ে যাওয়া কোনো কিছুর সলিউশন হয় না। তোমার মায়ের চরিত্রটার প্রতি সম্মান জেগেছে, আর তোমার চরিত্রটা আমাকে বিক্ষিপ্ত করেছে। তবুও তুমি খুব ভাগ্যবতী। স্বার্থপরদের আমি ঘৃণার লিস্টে রাখি, তুমি সেখানে জায়গা করতে পারলে না। আমার পরিবার তোমাকে ধোঁকা দিয়েছে বলে সমাজের সামনে স্বীকৃতি দিয়েছি, তবে তুমি আমার হৃদয়েরও টান। এতদিন যা যা করেছি একটু ইচ্ছে করে করেছি, জ্বালিয়ে আনন্দ পেয়েছি। বাকিটা স্বামীর দায়িত্ববোধ থেকে সব সময় করে যাব। যে আমাকে যাই বলুক, আমি নিজের মর্জিতে চলা মানুষ। কথাগুলো বলে চেয়ার ছেড়ে দ্রুত বেগে রুমে চলে গেল তুর্য। শ্রেয়া সেদিকে তাকিয়ে কাঁদতে চাইল, চক্ষু কোল জলে ভরপুর। তুর্যের একটা কথাও ফেলে দেওয়ার না। সত্যিই তো ভালো থাকার জন্যই ছেড়ে গিয়েছিল ও, কিন্তু যতক্ষণে বুঝ হলো সঠিক কাজ করেনি, ততক্ষণে মেহরিমা ওর জন্য চৌধুরী বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে। এটা কখনোই বলবে না ও তুর্যকে, কখনো না। মা ছেলের মাঝে প্যাচ লাগিয়ে কারো পরিবার নষ্ট করার ইচ্ছে নেই। যার পরিবার নেই সেই বুঝে পরিবারের মর্ম। রুমে যাবে কি যাবে না ভাবতে লাগলো শ্রেয়া। ঝরঝরে বৃষ্টির আরম্ভ হয়েছে। বসে আছে অনেকক্ষণ হবে প্রায়। তুর্য ওকে রুমে ডাকেনি, তাহলে কি জায়গা দেবে না রুমে? ধীরগতিতে হেঁটে আসলো, ওকে দিয়ে দেখে বিছানার অর্ধ উদম দেহে উপর হয়ে শুয়ে আছে তুর্য। ধবধবে ফর্সা পিঠ দেখে শ্রেয়া ঢোক গিলল। তুর্যের কথায় কষ্ট পায়নি ও, বরঞ্চ পরখ করেছে তার মনটা। অনুশোচনায় অনুতপ্ততার অনলে দগ্ধ হচ্ছে ক্ষণে ক্ষণে। এমন একটা মানুষকে ফেলে কি করে যেতে পারলো ও? কি সুন্দর করে ওর ভুলগুলো ধরিয়ে দিল, বুঝিয়ে দিল। তুর্যই সঠিক, কিন্তু বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসছে এটা ভেবে তুর্য ওকে ভালোবাসে না। ভাবতেই বিষাক্ত যন্ত্রণায় ছটফট করে উঠল ভেতরটা।
অগোছালো জীবনটা অবিন্যস্তই থেকে গেল। সারা দিনের ক্লান্তিতে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়ছে। বিছানার দিকে তাকাতেই ফুলগুলো দেখে হাহাকার ধ্বনি তোলে শ্রেয়ার বুকটা। মেঝেতে শোয়ার কথা ভাবতেই তুর্যের রাগান্বিত গম্ভীর কণ্ঠনালী ভেসে আসে। এত টাকা দিয়ে বাসর ঘর সাজিয়েছি, তুমি নায়িকা সেজে মেঝেতে ঘুমানোর জন্য? তাড়াতাড়ি বিছানায় শুয়ে ঘুমিয়ে আমার ফুলের টাকা উসুল করে দাও। শ্রেয়া বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইল নিষ্পলক নির্নিমেষ। একটা লোক কিছুক্ষণ আগেও কঠোর গলায় কথা বলে আবার হেয়ালিপানা করে কেমন করে? শাড়ির সামনে বিছানায় উঠতেই তুর্য ওর দিকে মুখ করে শুয়ে পড়ল। শীতল কণ্ঠে বলল, শুয়ে পড়ো। শ্রেয়া ঢের অস্বস্তিতে পড়ে গেল। শুয়ে পড়ল বেশ দূরত্ব রেখে। নিমেষেই তুর্য ঘোর লাগানোর স্বরে বলে উঠল, দূরত্ব রেখে শুয়েছ ভালো কথা। দেখো, খালি শরীর পেয়ে আবার চুমুক খেতে খেতে রাত পার করে দিও না। তোমার চোখে আমি স্পষ্ট ভালোবাসা দেখতে পেয়েছি আমার জন্য। সো সুযোগ পেয়ে লেগে যেও না আবার। পরে যা হবে তার ড্রাইভার তোমার। কেঁদে কেঁদে ভাঙা গলায় বলতে পারবে না, স্যার আপনি আমাকে ভালোবাসা ছাড়া এত নিষ্ঠুরভাবে কামড়ালেন কেন? শ্রেয়া ঝটপট শাড়ি ঠিক করে উল্টে ঘুরে শুয়ে পড়ল। গলা শুকিয়ে এসেছে ওর। তুর্যের মুখোমুখি হওয়া মানে শ্বাসরুদ্ধকর অবস্থা। লজ্জায় দুই কপালে তপ্ততা ছেয়ে গেছে। পরক্ষণে ব্যথায় জর্জরিত হয়ে পড়ে হৃদয়স্থল। এটা মনে পড়তেই তুর্যের শব্দ ওকে শিক্ষা দেওয়ার জন্য, জ্বালানোর জন্য বলা। তসবিহ হাতে নিয়ে বসার ঘরে এলেন ফাতেমা চৌধুরী। রহিমাকে উদ্দেশ্য করে বললেন, তাড়াতাড়ি চা দে। তুর্য হাওনের আগে চা খাইয়া রুমে গিয়া অসুখের ভান ধরে পড়ে থাকমু। এনে আইয়া চা না খেলে শান্তি লাগে না। যা যা। রহিমা হেসে রান্নাঘরে চলে গেল। খানিক সময় বাদে ফিরে আসে হাতে চা নিয়ে। ঘড়িতে তখন সবে 7টা। এখনো মেহরিমা, ত্রিহা কেউই রুম থেকে বেরোয়নি। চা দেখেই খুশিতে হাতে নিয়ে এক চুমুক দিয়ে বলে উঠলেন, পরানটা জুড়ায় গেছে রে রহিমা। আমার জীবন নষ্ট কইরার কি কি জোড়াইছে তোমার? গম্ভীর কণ্ঠ শুনে চা মুখ থেকে ছিটকে পড়ল ফাতেমার সাদা কাপড়ের উপর। বয়স্ক ত্বক কুঁচকে গেল নিমেষেই। ভয়ে সেটে গেলেন তিনি। হাতে নাতে ধরা পড়ে গেলেন। দেখলেন তুর্য বড় বড় পা ফেলে ওনার সামনের সোফায় বসেছে। পরনে 3/4 প্যান্ট, কালো টি শার্ট, মুখভঙ্গি কঠিন। রহিমাকে কফি দিতে বলে ভেজা চুলে হাত বুলিয়ে বলল, কাপড়টা নষ্ট করে ফেললে? এমন বাচ্চামো করো কেন ফাতু? এই বাচ্চামো করেই বুঝি বউ জুটিয়ে দিলে আমার কপালে? যাক, উপকার হলো। তাকিয়ে দেখো তো, আমার স্কিন আজ অনেক গ্লো করছে, তাই না? ফাতেমা চৌধুরী ভীত হয়ে মুখ কাচুমাচু করে বসে আছেন। তার উত্তরের অপেক্ষা না করে আরেকটু নিচু কণ্ঠে বলল তুর্য, সবই বউয়ের কামাল। ঘুম ভেঙে শ্রেয়া নিজের শরীরের দিকে তাকিয়ে প্রচণ্ড বিস্মিত হলো। কপালে ভাঁজ পড়ল 1-2। অঢেল চিন্তায় মগ্ন হয়ে গেল। প্রথমবার শাড়ি পরে ঘুমিয়েছে। আশ্চর্যের কাণ্ড হলো গা থেকে একটুও সরে যায়নি। বাধাবিহীন শাড়ি ঘুমের ঘোরে উড়তেও পারত, এত সন্দেহের অবকাশ নেই। কিন্তু হলো বিপরীত। দেহ থেকে সরল না। শ্রেয়া চক্ষু মেলে দেখে শাড়ি একদম ঠিক আছে। পা থেকে উপরে ওঠেনি, বুক থেকেও সরেনি। অথচ রাত্রির অনেকখানি প্রহর কেটেছে ওর শাড়ির ভাবনায়। ইতস্তত বোধ হওয়ায় তুর্যকে একটা বার বলতে পারেনি কাঁথার কথা। ভেবেছিল কাঁথা দিয়ে গা ঢাকা দিলে মান ইজ্জত বেঁচে যাবে। এখন দেখা গেল সব ঠিক আছে, তবে স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারেনি। কি করে সম্ভব? যেখানে 3 পিসি ঠিকঠাক থাকে না সেখানে শাড়ি? এ যেন অবিশ্বাস্য, বিস্ময়কর ব্যাপার স্যাপার। তবুও মান সম্মান বেঁচে গেছে তুর্যের সম্মুখ, এতেই ঢের। চুলগুলো হাত খোপা করে বিছানা ছাড়ে শ্রেয়া। মানুষ সাধারণত ঘুম থেকে উঠে ওয়াশরুমে ছুটে ব্রাশ করতে, কিন্তু ও গেল বারান্দায়। উদ্দেশ্য নতুন প্রত্যুষে ঠুলু ঠুলু আবছা দৃষ্টে চৌধুরী বাড়ির সৌন্দর্য দেখবে, ভেতরকার নয় বাহিরের। বৃষ্টিতে ভিজে এখনো পিচ্ছিল হয়ে আছে বারান্দার মেঝে। শুকনো কাপড় দিয়ে মুছলে কিংবা রোদ্দুরের দেখা মিললেই শুকিয়ে যাবে। সূর্যকে কৃষ্ণ মেঘ আড়ালে রেখে ঘাপটি মেরে অম্বরে বসে আছে দিব্যি। এক প্রকার লড়াই চলছে তাদের মাঝে। হয়তো লড়াইয়ে মেঘ বৃষ্টি হয়ে নামবে, নয়তো দিবাকর মেদিনীতে রশ্মি বিলিয়ে উজ্জ্বল করে তুলবে প্রকৃতি।
শ্রেয়া বারান্দার দরজায় দাঁড়িয়েই দেখতে পেল নুরুল চৌধুরী দুহাত পেছনে আড়াআড়িভাবে বেঁধে হাঁটাহাঁটি করছেন বিরতিহীন। ওনার পাশেই বাগানের একাংশ জুড়ে নানান ফুলের গাছ। ফুলের গাছগুলোর সমাপ্তি রেখা যেখানে টাঙানো হয়েছে সেখানেই অবস্থিত একটি পেয়ারা গাছ। বেশ বড় বড় পেয়ারা ঝুলে আছে তাতে। থেকে থেকে তিনি বারংবার চক্ষু নিক্ষেপ করছেন গাছটায়। পাতার চেয়ে পেয়ারার পরিমাণই বেশি লাগলো শ্রেয়ার কাছে। অবিলম্বে খালি রুমে ফিরে আসলো। শ্বশুর যদি সাত সকালে পুত্রবধূকে এলোমেলো অবস্থায় দেখেন তাহলে তা খুবই নিন্দাজনক। বলতে পারে মেয়েটা অগোছালো, অভদ্র। ফলস্বরূপ তড়িঘড়ি করে ফিরে এসে বিছানায় বসে পড়ল। ভেবে ভেবে অবাক হচ্ছে তুর্য কখন উঠল, ওকে কেন একটাবারও ডাকলো না, গেল কোথায়। রাতের অনেকখানি সময়ও ব্যয় করেছে তুর্যের কথাগুলো চিন্তা করে। ভাবল তুর্য সঠিক, কিন্তু ওর ভীতিটাও ফেলনা নয়। মানুষটা ওকে ভালো না বাসুক, নিজের দিক থেকে ভাবনাগুলো খোলামেলা করবে। 3 বছর আগে হাল ছেড়ে দিয়ে যে ভুল করেছে সেটা পুনর্বার ঘটাবে না। তুর্য ভালোবাসে না তাই বলে ওর গলা তো চেপে ধরেনি, তাহলে কেন নিজের অন্তঃপুরের অনুভূতিদের সাথে বেইমানি করবে। যা বলবে সোজা সাপটা। কাঠ দ্বারা তৈরি কারুকার্য নির্মিত আলমারি খুলে একটা কালো রঙের মাঝে লাল পাড়ের শাড়ি হাতে তুলে নিল। গোসল সেরে এসে ভেজা চুলে তোয়ালে পেঁচিয়ে বসে রইল বিবস্ব মুখে। কোনো কিছুই গোছাতে পারছে না ও। কাঁদতে ইচ্ছে করছে ভীষণ। এই মুহূর্তে প্রিয় মানুষের সান্নিধ্য যে খুবই প্রয়োজন। হাউমাউ করে চিৎকার করে কাঁদতে পারলে কিছুটা শান্তি মিললেও হয়তো মিলতে পারে। কেন ওর জীবনের সবকিছু সহজভাবে হয় না। যাই পেতে চাই কঠিন সাধনার পরও পাওয়া যায়। অভাগীদের জীবন এমনই হয়। আখি কোটর কাঁপিয়ে জলধারা নেমেই যাব এলো অবশেষে। ফাতেমা চৌধুরী বসে বসে তসবিহ পড়ছেন চোখ বুজে। তুর্যের কথার জবাবে তখন বিমূঢ়তায় বাঘহারা হয়ে পড়েন। ভীত সন্ত্রস্ত হয়ে নিরীহ মুখ করে পালিয়ে যেতে চায়, কিন্তু সুযোগ পাচ্ছিলেন না, পেলেনও না। তবে ছেলে এসে বাঁচিয়ে দিলেন ওনাকে। নুরুল চৌধুরী তুর্যের পাশে বসে রহিমার কাছে চা চাইলেন। বাহির থেকে হেঁটে ফিরছেন তিনি। নামাজ পড়তে বেরিয়েছিলেন, রাস্তায় হাঁটলেন, তৎপরে বাগানে। হাঁটাহাঁটির অভ্যেসটা উনি যৌবন বয়স থেকেই রপ্ত করেছেন। তখন তিনি একা হাঁটতেন না, পাশে থাকতেন ওনার প্রিয় মানুষগুলো। সকালে সন্ধ্যায় হাঁটার নাম করে লুকিয়ে বাঁচিয়ে কত শত প্রেমময় কাব্য লিখেছেন, তার সীমাবদ্ধ থেকে যায় দুজনের মধ্যেই। সেই প্রিয় মানুষটা একটা প্রাণ রেখে গেল দুনিয়ায়, অথচ তিনি কথা দিয়েও আগলে রাখতে ব্যর্থ হলেন। এক বুক হতাশা মিশ্রিত নিঃশ্বাস নিঃশব্দে নাসারন্ধ্র গলিয়ে বাহিরে মুক্ত দেয়। গম্ভীর স্বরে বলেন, তোমার বউ উঠেছে তুর্য? কেন, বউ সমেত আমাকেও ঘর ছাড়তে হবে? সোফায় মাথা এলিয়ে বসেছিল তুর্য। বাবার কথাই সোজা হয়ে বসল। ছেলের তেরা বেঁকা কথায় নুরুল চৌধুরীর চোয়াল শক্ত হয়ে আসে। ফাতেমাও তসবি ও পড়া বন্ধ করে কান পেতে রইলেন পরবর্তী কথা শোনার বন্ধ অপেক্ষায়। তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন দ্বন্দ্ব একটা আজ লাগবেই। বাপ ছেলে দুজনেই তেরা প্রকৃতির, রকচটা স্বভাবের। মিলে গেল খাপে খাপ। আগে গ্রামে পাশের বাড়িতে ঝগড়াঝাটি হলে তিনি কোমরে আঁচল বেঁধে পড়তেন উপভোগ করার জন্য, তার মতে সুন্দর দৃশ্য। কিন্তু বিয়ে বসে যখন ইট পাথরের নগরীতে পা রাখলেন, আশেপাশের মানুষের ঝগড়া, চুলকনি, দূর কান পেতে চাপা আওয়াজটাও শুনতে পান না। ওনার দ্বন্দ্ব কলহ দেখার তীব্র আকাঙ্ক্ষাটা মাঝে একবার পূরণ হয় আরিয়ানের মাধ্যমে। গরম হয়ে ওঠে আর আগুনের তেজ কমে আসতো। তুর্য বাড়িতে পা রাখতেই দিনগুলো ভারী মজার ছিল। নুরুল চৌধুরী শক্ত কণ্ঠে বলে উঠলেন, ঘাট আরাম কবে ছাড়ছো? তোমাকে বিয়ে করতে অনুমতি দিয়েছে বলে লাভ দিয়ে আমার ঘাটে চেপে বসবে? লেকচারারের চাকরি ছেড়ে বিজনেস জয়েন করো। একা হাতে সামলাতে হিমশিম খাচ্ছি। আয়ুষও নিজের পেশা ছাড়তে রাজি না। আমরা দুই ভাই বুড়ো বয়সে কত করব। সে না হয় আগের থেকেই এই পেশায় নিয়োজিত, কিন্তু তুমি কেন বিজনেস ছেড়ে ছুড়ে এই পেশায় লেগে পড়লে? তুর্য নির্বিঘ্নে জবাব দেয়, কারণটা আপনার অজানা নয়। আমি মানুষের কাছ থেকে অপবাদ কুড়াতে পারবো না, লোক মুখে শুনতে পারবো না। বড় ভাইকে সব কিছু থেকে সরিয়ে নিজে একা বাবার টাকা ভোগ করছি। আসল কথা তো কেউ জানে না। সমাজের মানুষ একটা কারণ পেলে হাজারো কারণ বানাতে দ্বিধাবোধ করে না। একজন বলেছে, পরবর্তীতে শতজন বলবে।
যে বলেছে তার সাথেই তো ভালো যোগাযোগ রাখছো। নুরুল চৌধুরীর কথা শুনে তুর্য অধর কার্নিশ বাঁকিয়ে বলে, ভাই তো, ভাই ফেলে দেওয়া চাই না। আমাকে হাজারটা কঠিন কথা বললেও মাথায় থাকবে মানুষটা আমার ভাই। সে দূরে গিয়েছে বলে আমিও দূরে সরে আসবো নাকি? তাহলে তার কথা ধরে রেখেই আমার বিজনেস সামলাচ্ছ না কেন? আপনার সব কিছুতে প্রথম অধিকার আপনার বড় ছেলের। ভাই আসুক, নিজের ভাগ বুঝুক, অবশিষ্ট থাকলে বাকিটা আমি বুঝে নিব। আর চাচার ভাগেটা সম্পূর্ণ আয়ুষ ও আয়ুষীর। তাছাড়া আমি আপনার কম টাকা নিইনি। এখনও আপনার দেওয়া টাকা আছে আমার অ্যাকাউন্টে। বাড়ির বড় ছেলে অন্যের অধীনে চাকরি করছে, আমি কেন বাবার টাকায় চলবো? আর ঠিক আছে, সে ছেলের বাবা মায়ের উপর মিথ্যা লাগিয়ে চলে যায়, তার ব্যাপারে আর কিছু শুনতে চাচ্ছি না। তোমার বউকে ডাকো, কথা আছে। তোমার মাসা বলেছে আমাকে 3 বছর আগের মেয়েটা এই বাড়িতে পুত্রবধূ হয়ে এসেছিল। আমি ওই মেয়েটার কোনো দোষ পেলাম না, পেলাম তোমার মার, আমার মার। ছেলের কথা শুনে বিষম খেলেন ফাতেমা। রহিমা রান্নাঘর থেকে পানির গ্লাস নিয়ে এসে দাঁত কেলিয়ে বলে উঠল, আমি জানতাম আম্মা আপনার পানি লাগবো, লন খাইয়া লন। নুরুল চৌধুরী দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালেন। বয়স্ক মাকে সন্তান হয়ে বকাঝকা কিংবা রাগ দেখানোর সাধ্য নেই তার। এতিম মেয়েকে বাড়ির বউ করেছে, নিঃসন্দেহে উত্তম কাজটাই করেছেন। তাই বলে মেয়েটাকে ঠকানো, এটা মানতে পারলেন না তিনি। একদিন হতে তুর্যের প্রতি গর্ববোধ করছেন মেয়েটাকে ফিরিয়ে আনতে জন্য। সমাজের চোখে বউরূপের স্বীকৃতি দিয়ে চমৎকারভাবে উপস্থাপন করেছে বিধায় আজকাল কেউ কাউকে তার প্রাপ্য সম্মানটুকু দিতে নারাজ। মেহরিমা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে সবটা শুনলেন। শ্রেয়াকে তিনি কখনো ক্ষমা করতে পারলেন না। ভয় ভয় সেও যদি আরিয়ানের মতন আধো ভাঙা পরিবারটা সম্পূর্ণ ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। শ্রেয়া জানালার ধারে দাঁড়ানো, ভীষণ মনে স্থির চোখে বাহিরে তাকিয়ে। নিচে গিয়ে সবার সাথে কথা জমাতে ইচ্ছে করছে, যদিও সে অল্প স্বল্প কথা বলে। এত বড় একটা পরিবার, কিন্তু ওর সাথে কথা বলার কেউ নেই। বিয়ের পরের সকালে নাকি পরিবারের সদস্যরা নতুন বউকে ডাকতে আসে, কই কেউ এলো না। হিসেব নিকেশে পুরাতন বাবু, তবুও রহিমা খালার ডাক অনুযায়ী সে এখনো নতুন বধূ হয়ে গেল। অকস্মাৎ চুলে পেঁচানো তোয়ালে টান পড়তেই হকচকিয়ে গেল। ধুকপুক করতে লাগে বুক। ঘাড় বাঁকিয়ে তাকাতেই নিষ্প্রাণ আখি যুগলে বিধে তুর্য ও অতীব কাছাকাছি। সুঠাম হাতে তোয়ালে ধরে অতি নিখুঁতভাবে চুল মুছে দিচ্ছে, সযত্নে ছেড়ে দিচ্ছে চুলের পানি। শ্রেয়া মোহগ্রস্ত নয়নে তাকিয়ে রইল, কিন্তু বহুক্ষণ ব্যাপী স্থায়ী হলো না তা। সময়ের পরিমাণটা ছিল অত্যাধিক কম, হয়তো কয়েক সেকেন্ড। তুর্য কণ্ঠে গম্ভীরতা। এভাবে তাকালে ঘাড় সারা জীবনের জন্য বাঁকা হয়ে যাবে। মুগ্ধ হওয়ার কিছু নেই, স্বামীর দায়িত্ব পালন করছি, ভালোবাসা খুঁজতে যেও না। তির্যক তীক্ষ্ণ তেজি কণ্ঠে শ্রেয়ার মুগ্ধ দৃষ্টি উবে গিয়ে চক্ষু কোটরে একরাশ বিশদ জড়ো হলো। শূন্য হলো মর্মদেশ। সকল যত্ন কেবল স্বামীর দায়িত্ব পালনের নিমিত্তে। অবিলম্বে অন্তরাত্মার চিৎকারে বক্ষস্থল চিনচিন করে ওঠে। অনুভব হয় তুর্য সরে গেছে, কিন্তু যাওয়ার পূর্বে আঁচল দ্বারা ঢেকে নিয়েছে ওর উন্মুক্ত কেশ। ঘুরে দেখল বিছানায় শটান হয়ে শুয়ে পড়েছে। ইতিমধ্যে শুয়ে পড়ল, আবার চোখের পাতার হাত রাখা। এত কম সময়ে ঘুমায় না কেউ, তা শ্রেয়ার অজানা নয়। একপাশে দাঁড়িয়ে ভাবতে লাগলো তুর্যকে ঠিক কিভাবে কথাগুলো বললে বুঝবে। ডাকলো ভয়ে ভয়ে, স্যার। এখানে স্যার নেই, আমি আছি, আমার বউ আছে, বাচ্চা কাচ্চা নেই, তবে সময় হলে ডাউনলোড হবে, রুমও দখল করবে। তুর্যের নির্লিপ্ত অভিব্যক্তিতে ভ্যাবাচাকা খেয়ে গেল শ্রেয়া। বুঝলো অনেক মেপে মেপে কথা বলতে হবে এই লোকের সাথে, না হলে কোনো দিন থেকে লজ্জার কুকুর ধাক্কা মেরে ডুবিয়ে দিবে, তা অভাবনীয়, কল্পনাহীন। রয়ে শুয়ে রিনছিনে কণ্ঠে বলতে চাইল, আমি আপনার সাথে কিছু কথা স্পষ্টভাবে বলতে চাই, সুযোগ দিলে বলবো। তুর্য হাত সরিয়ে চোখ ছোট ছোট করে তাকালো। কপালে কত শত ভাঁজ। হয়তো বোঝার চেষ্টা করছে, নয়তো চিন্তা করছে সুযোগ দিবে কিনা। সুন্দর করণের মুখের আদল দেখে ঠাউর করে নিল শ্রেয়া। প্রতীক্ষিত হয়ে তাকিয়ে থাকলো জবাবে হ্যাঁ শব্দ শোনার। শুনল, তবে তুর্যর সাথে আরও কয়েকটা বর্ণ শব্দ সংযুক্ত করলো। এখন নই, দুপুরে নিরিবিলিতে শুনবো। শ্রেয়ার বলতে ইচ্ছে করলো, রুমে কি নীরবতার অভাব, অনটন? এত রুক্ষ কেন আপনি স্যার?
ভালোবাসি বুঝে ফেলেছেন বলেই রুষ্ঠ ব্যবহার করছেন? দরজায় ঠক ঠক আওয়াজে নড়ে চড়ে উঠল ও। দরজা তো ভেজানো ছিল, তোর্য ঢুকে লাগিয়ে দিয়েছে কি? মন্থর গতিতে পৌঁছে খুলতেই দেখে প্রিয় লাল একটা শাড়ি পরে ঘোমটা দিয়ে এক গাল হাসি নিয়ে উপস্থিত, সঙ্গে আয়ুষী। দুজনকেই ওকে ঠেলে রুমে উঠিয়ে দিয়ে তুর্যকে শোয়া অবস্থায় কেঁপে উঠল শ্রেয়া। চাপা স্বরে বলল, কি ধরনের প্রশ্ন প্রিয়? শুনবেন উনি? ভাসুর আর যাকে নিয়ে এমন কথা বলছিস নির্লজ্জ মেয়ে? প্রিয়র নরম ওষ্ঠ ছুঁড়ে হাসি খেলে গেল। শ্রেয়াকে টেনে রুমের বাহিরে আনতেই শুনতে পায়, আমার বউকে প্রশ্ন করে মেরো না আবার, বেচারি অনেক লাজুক ও ভীত টাইপের। লজ্জায় মাথা কেটে যাওয়ার উপক্রম শ্রেয়ার। প্রিয় ও আয়ুষী তুর্যের কণ্ঠ শুনে দমে গেলেও পর মুহূর্তেই শ্রেয়ার দিকে তাকিয়ে হাসি চেপে রাখার আপ্রাণ চেষ্টা করে। বিফলে গেল না প্রয়াস। দরজা বাহির থেকে টেনে ভেতরে দেয় শ্রেয়া। প্রিয় ফিসফিস করে বলে, আমি তো ঠিকই বলেছি, রুম থেকে বের হোসনি না? মনে হয় না সাত্তুকে বের হতে দিয়েছে? দেখলি না এখন কেমন করে বলল? ইস, কি ভালোবাসা! আর আমি তোর বান্ধবী ছিলাম, থাকবো। সো আমার একটা হক আছে। চল আয়ুষের রুমে চল, গোপন কথাগুলো সেরে নেই। শ্রেয়ার সাদা মাটা বাক্য। যাব না। চুপ থাক বলেই টেনে টুনে আয়ুষীর রুমে গিয়ে আসলো প্রিয়। তোর্যের রুমের সাথেই ওর রুমটা। আয়ুষীকে বলল, তুমি একটু আমার জন্য পানি নিয়ে আসবে? অথর্যরা প্রশস্ত করে আয়ুষী চলে গেল। শত হোক প্রিয় ননদের সামনে তার ভাইদের কথা বলতে পারবে না, কেমন যেন লাগে। আয়ুষী প্রস্থান ঘটাতেই তার কণ্ঠে প্রবল উৎকণ্ঠা। সাত্তুকে খুব ভালোবাসে তাই না শ্রেয়া? রাতে অতীত নিয়ে কিছু বলেছে? তুই খুশি তো এখন? শ্রেয়া মনের বিরুদ্ধে গিয়ে মস্তিষ্কের সারা মেনে নিল, মাথা নেড়ে হ্যাঁ বলল। হাসল স্মিত। সাথে সাথে প্রিয় ওর শাড়ির আঁচল কিছুটা টেনে গলার নিচের অংশ হতে সরিয়ে লাজুক ভঙ্গিতে বলল, এটাই আমাকে উকি দিয়ে জানান দিচ্ছিল, সাত্তুকে আপন করে নিয়েছে। প্রিয়র চাহনি অনুসরণ করে নিচের গলার নিচে বুকের ঠিক ওপরের অংশে চোখ রাখল। ভালোভাবে দেখতে না পেয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিমেষেই রক্ত হিম হয়ে গেল ওর। বুকে বজ্রপাত করল যেন কামড়ের গাঢ় চিহ্ন। শ্রেয়ার নিশ্চল চাহনি আয়নার দিকে। কথার স্বাধীনতা কিছু সময়ের জন্য হারিয়ে গেল। বিশদ বর্ণনা দিচ্ছে কামড়ের দাগটা। কারো কাছে আসার তীক্ষ্ণ দাঁতে ওর কোমল ত্বক ছুঁয়ে যাওয়ার বিবৃতি। দৃষ্টির নড়চড় হলো। আরেকটু গাঢ় দৃষ্টি আখিপাত করতেই চক্ষু গোচর হয় রং লেপন। রক্ত জমাট বেঁধে লালের প্রলেপ পড়েছে কামড়ের অংশে। এতক্ষণে মনে পড়ে যায় এই কারণবশত গোসলের সময়টাতে পানির সংস্পর্শে গলার নিচের অংশে জ্বালা করছিল অত্যাধিক, কিন্তু মাথায় সহস্র চিন্তার বিচরণ ছিল বলে খেয়ালই করেনি। তাছাড়া আর একটা কথা মন পিঞ্চিরায় বন্দী হতেই অন্তঃস্থল কেঁপে ওঠে শ্রেয়ার। ভোর হবে নাকি গহন রাত্রি ওর সঠিক জানা নেই, তবে হঠাৎ করে তীব্র ব্যথা অনুভব করেছিল ঘুম ঘুম অবস্থায়। কিন্তু চোখের পাতায় যে আধার ছেয়েছিল তা সরিয়ে দেখা হয়নি আর কিছুতেই। তারপর কি হলো, কে কামড় দিল তাতে এখন বেশ সন্দিহান সে। ছোটকাল থেকেই গাঢ় ঘুমের অভ্যেস। কক্ষে হাজারো শব্দ খেলা করলেও সহজে ঘুমটা ভাঙে না। অভ্যেস বশত পূর্ণ হলেই আপনা আপনি জেগে ওঠে ও, নয়তো অন্য কারোর সাহায্যে। পরিণামে চলন বেদনা ভুলে ঘুমে মাতাল হয়ে পড়ে। হুট করে মাথায় চেপে বসে তুর্যের নামখানা। শত শত অনুভূতিতে থমকে যায় শ্রেয়া হৃদযন্ত্রের ক্রিয়া প্রক্রিয়া। চোখের দৃষ্টি নিম্নে মেলে ধরে জোরালো নিঃশ্বাস ছাড়ে। না, কখনোই তুর্য এমন করবে না। সে তো তাকে প্রেমের চোখে আঁকে না, কেবল মর্যাদা দেয় স্ত্রী রূপে। নিচু থেকেই কথার তালে বুঝিয়ে দিয়েছে স্পষ্টত প্রেম মিশিয়ে না ছুঁয়ে কাছে টানবে না কখনো। যা হবে যা করবে তা শুধুই স্বামীর দায়িত্ব পালনে। কোনো কালেই স্বামী রূপে প্রেমিক হয়ে উঠবে না। কিন্তু এই দাগের উৎপত্তি কোথা থেকে তাই ঠাউর করতে পারছে না ও। প্রিয় পিছনে এসে দাঁড়িয়েছে, ভ্রু নাচিয়ে উৎফুল্ল কণ্ঠে বলে, আমার খুব ভালো লাগছে। উল্টো বাসুরাতে চিন্তা করছিলাম সাত্তুকে সম্পূর্ণভাবে মেনে নিবে কিনা। এখন অনেক অনেক শান্তি লাগছে। আমরা ভাগ্যবতী শ্রেয়া, দুজনেই
দুটো সুদর্শন প্রেমিক পুরুষ পেয়ে গেলাম। দুই বান্ধবী এখন যা। প্রতি উত্তরে শ্রেয়া ম্লান হাসে, সতর্কতার সহিত ঢেকে দিল ক্ষত স্থানটি, পাছে যদি কারো চোখে পড়ে যায় সেই জন্য। ভেজা চুলগুলোর উপর ঘোমটা জড়িয়ে নেয়, কণ্ঠ নরম তেজহীন। একটু শরম কর প্রিয়, রাতারাতি কেমন নির্লজ্জ হয়ে গিয়েছিস। জামাই করে দিয়েছে। প্রিয়র নির্বিকার অভিব্যক্তি, শ্রেয়ার চোখ ছানা বড়া। প্রিয়র কথাতে নয়, দরজায় দাঁড়ানো আয়ুষীকে দেখে। মেয়েটা শুনে ফেলেছে বোধ হয়, কেমন মিটমিট করে ঠোঁট যুগল চেপে হাসছে। গলা ছাড়ল ও, আয়ুষীর দিকে তাকিয়ে উচ্চানক স্বরে ডাকে, ওইখানে দাঁড়িয়ে আছো কেন, আসো। আয়ুষীর আনন্দিত গলা ও নির্লিপ্ত জবাব, ভাবিদের গোপন কথা শুনছিলাম। প্রিয় ও শ্রেয়া একে অপরের দিকে তাকিয়ে লজ্জায় লাল নীল হয়ে যায়। আয়ুষী ওদের দুজনের এক হাত করে দুহাত টেনে ধরে বলল, মা নিচে নিয়ে যেতে বলেছে তোমাদের, নাস্তার টেবিলে উপস্থিত হতে হবে 3 মিনিটে। চলো চলো। অবনত মস্তকে প্রিয় শ্রেয়া নিচে আসে আয়ুষীর সঙ্গে। মাথা উঠিয়ে দেখার সাহস পাচ্ছে না, শ্রেয়ার ভয় করছে। সবাই কিরূপ ব্যবহার করবে ভাবছে, বিশেষ করে তুর্যের বাবার কথা চিন্তা করছে। সবার সঙ্গে পূর্বে একটু আধটু কথা হলেও ওনার মুখোমুখি কখনো হয়নি সে। দেখে গম্ভীর ধাঁচের লোক তা আজ করে ফেলে। ত্রিহার কণ্ঠস্বরের আওয়াজে হেঁটে ডাইনিং টেবিলের কাছাকাছি আসলো, সালাম দিল সবাইকে উদ্দেশ্য করে। কে আছে কারা আছে দেখেনি শ্রেয়া, তবে আন্দাজ করে নিল সকালের খাবার টাইমে অবশ্যই পরিবারের প্রত্যেক সদস্য থাকবে। গমগমে স্বরে কেউ একজন ওর সালামের জবাব দেয়, বলে, বসো। কণ্ঠস্বরটার আগে কখনো পরিচিত হয়েছে বলে মনে হয়নি শ্রেয়ার। জড়তা সংকোচ নিয়েই দৃষ্টি তুলে তাকায়। প্রথমে অবলোকন করে নুরুল চৌধুরীর চেহারা, তৎপরে দেখে ওনার পাশের চেয়ারের ওনার অর্ধাঙ্গিনী মেহরিমা চৌধুরী। সালামের জবাবটা নুরুল চৌধুরী দিয়েছেন বুঝতে বেগ পোহাতে হলো না ওর। ক্রিয়ার তাড়াতে চেয়ার বসাতেই ওর পাশের চেয়ার টেনে বসলো তুর্য। আজকালকার মেয়েরা স্বামী ছাড়াই খেতে বসে যায়, বাহ, এটাও শিখতে হবে আমার। আচমকা গাম্ভীর্য মিশ্রিত স্বরে চাপা কথায় ঘাড় আলতো বাঁকিয়ে চাইল শ্রেয়া। তুর্য প্লেটে পরোটা নিয়ে একটু একটু ছিঁড়ে খাচ্ছে, চোখে মুখে গম্ভীরতা, একবারও ফিরে তাকাচ্ছে না। এখন যেন খাওয়াটাই অতীব জরুরি, অথচ সেকেন্ড সময় না থেকেই এমনটা বাক্য শুনিয়ে দিল। এই ছেলের মতিগতি বুঝতে যদি কোনো ক্লাস করানো হয় তাও নির্দ্বিধায় মনোযোগ সমেত করবে ও। শ্রেয়া নিজের প্লেটে শ্বশুরকে পরোটা তুলে দিতে দেখে থমকে যায়, স্তব্ধ হয়ে পড়ে চোখ জোড়া। নুরুল চৌধুরী আরও একটা পরোটা দিয়ে বললেন, খাবার টেবিলে মনোযোগ সহকারে খাবার খাওয়া উচিত, খাও। কখনো ভাবেনি ও চেঁচে কথা বলবেন তিনি। সবার দিকে তাকিয়ে দেখে সবার উৎসুক দৃষ্টি ওর দিকেই নিবদ্ধ, কেবল দুটো মানুষ বাদে। প্রথমজন তার স্বামী ও দ্বিতীয়জন শাশুড়ি। মেহরিমা তাকিয়েছিল এক পলক, তবে সেটা ছিল তীক্ষ্ণ রসপূর্ণ চাহনি। অল্প স্বল্প খেলো ও, পেটটা গুড়গুড় শব্দ সৃষ্টি করছিল বারংবার। কারো কর্ণ কুহর হবার আগে দমানোর জন্য পেটে পরোটা চালান করে। সবার খাওয়া শেষ হওয়ার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় ও। রহিমা পান খাওয়া লালচে দাগগুলো প্রদর্শন করে বলল, বসার ঘরে চলো নতুন বধূ, বড় সাহেব তোমারে কি যেন কইব। শ্রেয়া ভীতগ্রস্ত হয়ে পড়ে, বুকটা কেঁপে ওঠে, দ্রিম দ্রিম শব্দ তোলে। না জানি কি বলেন নুরুল চৌধুরী। ছোট ছোট পা ফেলে রহিমার সাথে আসে। সোফায় সারিবদ্ধভাবে বসে আছে সকলে, ভাবে মনে হচ্ছেন সালিশি বসেছে। বিচারক নুরুল ও অপরাধী শ্রেয়া। অসহায় দৃষ্টিতে চাইতেই দেখে তুর্যও বসে আছে, একটা নিউজ পেপার প্রশস্ত করে ধরে রেখেছে মুখের সামনে, যার তরুণ চেহারার আকৃতি দৃষ্টি বোঝা মুশকিল। শ্রেয়ার পা শক্তিহীন হয়ে দেহ টলটলে পড়বে অবস্থা। ভরসাযোগ্য কোনো মানুষ খুঁজে পাচ্ছে না যে ইশারায় বলবে দুর্বল হয়ে পড়ছো কেন, আমি আছি না। অভাববোধ করে অনতি বিলম্বে দীর্ঘ নিঃশ্বাস মুক্ত করতে চায় সে, কিন্তু ভয় ও মানুষের সমাগমে পারে না। নুরুল চৌধুরীর কণ্ঠস্বর কর্ণধার হওয়া মাত্রই সোফায় বসল ওনার আদেশ মোতাবেক ঠিক প্রিয়র সান্নিধ্যে। সঙ্গে সঙ্গেই তিনি আবারও মুখ খুললেন,
শুনেছি তুমি আমাদের এতিমখানায় বড় হয়েছো। আমার মা তোমাকে সেখান থেকে দেখে পছন্দ করে আনে। তারপরের দিন তুমি স্বামী পাগল বলে পালিয়েছিলে। ভয়ে পালিয়েছিলে না ইচ্ছা করে? শ্রেয়া নির্বাক, জানতো এমন প্রশ্ন ওর পিছু ছাড়বে না। চোখ বুজে চুপ রইল খানিকক্ষণ। এই কথাগুলো শুনলে ওর ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। নিজেকে সংবরণ করে জবাব দেওয়ার চেষ্টা করে, কণ্ঠস্বর নিষ্প্রভ। ভয়ে? নুরুল চৌধুরী মুখের কাঠিন্যতা বজায় রেখে বললেন, এটাই স্বাভাবিক। তোমাকে আমার পরিবার ঠকিয়েছে, তার জন্য আমি লজ্জিত। তবুও একটা কথা বলবো, বাড়ির বউ যখন হয়েছে সংসার ভাঙা নয়, বরং গড়ার চেষ্টা করবে। তোমার মতো কেউ একজন সরলতার সুযোগ নিয়ে আমার সংসার অর্ধেক ভেঙে দিয়ে আমার কলিজার ছিন্ন ভিন্ন করেছে। তোরজোর চোয়াল শক্ত হয়ে এলো। পেপারটা ছুঁড়ে মারে সম্মুখে রাখা ছোট্ট টেবিলটার দিকে। কণ্ঠনালী রাগে শক্ত হয়ে ওঠে তার।